মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা থামছেই না, আর এ কারণে বাংলাদেশমুখী রোহিঙ্গার স্রোত বেড়েই চলেছে। এদিকে রাখাইন রাজ্যে চলমান সহিংসতাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে সেখানে শিশুদেরকেও গলা কেটে হত্যা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুচি সরকারের সেনাবাহিনীর হাত থেকে বাঁচাতে ৮৬,০০০-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আর মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া। সাবরিনা মুমতাজ জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। রোহিঙ্গাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিতে এবং তাদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে মিয়ানমার সরকারের সাথে সংলাপের আহ্বান জানাবেন বলে জানিয়েছেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে কূটনৈতিক পন্থায় সমাধানের জন্য জাতিসংঘের উপদেষ্টা কমিশনের সাথে বৈঠকের কথা উল্লেখ করেন ডোডো। বাংলাদেশে যাব, সেখানে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে মানবিক সহায়তার বিষয়ে কথা বলবো। এই সপ্তাহে খাবার আর ওষুধ পাঠাবো আমরা। রাখাইন রাজ্যে যা চলছে তাতে আমি এবং আমার দেশের মানুষ তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করছি। আমি আবারও বলছি, এই সহিংসতার অবসান হওয়া উচিত শিগগিরই। এর আগে রোববার ইন্দোনেশিয়ায় অবস্থিত মিয়ানমার দূতাবাসের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যায় শিশুদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকেও শিরশ্ছেদ করা হচ্ছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ৭০০-রও বেশি ঘরবাড়ি। গ্রাম ছাড়া করতে মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর জীবন বাঁচাতে আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশে পালিয়ে গেছে প্রায় ৯০,০০০ রোহিঙ্গা। প্রতিবেদনে আরো বলা হয়, মিয়ানমার সরকারের রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী এই ঘর জ্বালানো, পোড়ানো এবং মানুষ হত্যার জন্য দায়ী। তবে পর্যবেক্ষক ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে ১১ লাখ মুসলিম রোহিঙ্গা সুচি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যার কারণে রোহিঙ্গাদের দেশ ছাড়া করতেই মিয়ানমার সেনাবাহিনী সেখানে সহিংস অভিযান চালাচ্ছে। জাতিসংঘের সহায়তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০১৬ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার জেলায় ঠাঁই নিয়েছে। সাবরিনা মুমতাজ, নিউজ 24। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ঈদ ছুটি শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের এখন দুঃসময়, এখন তাদের সাহায্যার্থে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কেও এগিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের পক্ষে এভাবে বারবার রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করা সম্ভব নয়, তারপরও সরকার চেষ্টা করে যাচ্ছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আমরা খুবই কি বলবো, চিন্তিত, কিছুটা ক্ষুব্ধ, এবং এই ব্যাপারে আমরা যেটা এখন করছি, আমরা বিশ্ব জনমত থেকে একটা ব্যাপকভাবে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা হয়েছে। বিশ্ব যারা বিভিন্ন সংস্থা, তাদের আরো দ্রুত সেই সাহায্য আমরা কামনা করব, এবং অন্যদিকে মায়ানমার সরকারে তারা সেই চাপ সৃষ্টি করে এদের ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী বছর অক্টোবরের মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ঈদের ছুটি শেষে সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সরকারের আরো ৪ মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ। ঈদুল আজহার সরকারি ৩ দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকালে নিজ মন্ত্রণালয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় উঠে আসে আগামী জাতীয় নির্বাচনও। আই থিংক নির্বাচনের প্রাক্কালে সবসময় কিছু কনসেশন দেওয়া হয়, এবারেও এটা নিশ্চয়ই বিবেচনা করা হবে। আমরা আশা করব যে তাদের সুবুদ্ধি হবে এবং নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।
প্রায় একই সময়ে নিজ মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 1 নভেম্বর থেকে শুরু হবে জেএসসি পরীক্ষা। আমাদের জেএসসি পরীক্ষা প্রতি বছরের মতো এবছরও 1 নভেম্বর থেকে শুরু হবে, নির্ধারিত তারিখে শেষ হবে এবং ফলাফল হবে। আর বই দেওয়ার ব্যাপারে আমি আবারও বলছি যে আমরা 1 জানুয়ারিতে যাতে সবাই বই পেতে পারে তার যে প্রস্তুতি সেটা আমাদের এগিয়ে যাচ্ছে। দুপুরে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আমি গ্রামে ছিলাম, গ্রাম অঞ্চলে কিন্তু সাংঘাতিক রকমের এত বড় উৎসবমুখর পরিবেশ পরিস্থিতি কিন্তু গত 3-4 বছর আমরা দেখি। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী গণমাধ্যমের সামনে তুলে ধরেন তার মন্ত্রণালয়ের আগামী বছরের পরিকল্পনা। এপ্রিল মে জুনের মধ্যে হয়তো আমাদের আরো 1,500-2,000 মেগাওয়াট চলে আসবে আমরা আশা করছি। আমাদের টার্গেট হলো আগামীতে গরম, রোজা এবং সেচ, এই তিনটা কিন্তু একসাথে আসছে। তো সেখানে আমরা টার্গেট করেছি অ্যাটলিস্ট 1500 মেগাওয়াট যেন অতিরিক্ত আমরা দিতে পারি নিরবিচ্ছিন্ন রাখার জন্য। আগামী বছর আশা করছি অন্তত 3000 মেগাওয়াট যেন আমাদের আরো সংযোগ হয়। এর আগে শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। আজও ঢাকা ছাড়ছেন অনেকে, কেউ যাচ্ছেন বেড়াতে, আবার অনেকেই যাচ্ছেন স্বজনদের কাছে, আবার জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন মানুষ। কারণ ঈদের ছুটি শেষে শুরু হয়েছে কর্মদিবস। সব মিলিয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল মানুষের ঢল। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ঢাকায় ফিরছে মানুষ, অফিস খুলেছে, তাই মন চাইলেও বাড়িতে থাকার আর সুযোগ নেই। আবার ছুটি আছে অনেকেরই, তাই ঢাকায় ফেরার চাইতে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা অনেক বেশি। ট্রেনগুলোও ছাড়ে অনেকটা নির্ধারিত সময়েই। সোমবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারে ছিল চোখে পড়ার মতো ভিড়। অনেকে টিকিট কেটেছেন 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে। 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, খুবই অসুস্থ বোধ করছি। ময়মনসিংহে 2.5 ঘন্টা ধরে আইছি, ময়মনসিংহ মেলা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি, টিকিটই পাই না। বাচ্চার মাকে নিয়ে আমরা অলির দরবারের উদ্দেশ্যে হয়তো শাহজালাল শাহপ্রাণ সাহেবের মাজারে যাব এবং জাফলন অন্য জায়গায় আমরা ঘুরবো। আমি ড্রিম হলিডে পার্ক যেতেছি এন্ড আমার ফ্রেন্ড সোনারগাঁও গেছে, তাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি ওখানে যাব। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ, তবে সে কথা মানতে নারাজ স্টেশন ম্যানেজার। আপনি যদি সুবিধা নেন যে আমি যাবো না, এর থেকে কী করতে হবে, আমি এখান থেকে দাঁড়িয়ে টিকিট নিয়ে নেবো, সেক্ষেত্রে ওইটা সে জরিমানা ছাড়া টিকিট কাটতে পারে না। টিকিট সবসময় জরিমানা ছাড়া টিকিট কাটতে পারে না কোনো দিনই। সে টিকিট কাটতে হলে তার একটা জরিমানা নিতে হবে। বেশিরভাগ ট্রেনেই যথাসময় ছেড়ে গেছে, 2-1টা ট্রেন 20 মিনিট 25 মিনিট বিলম্বে আসছে। ট্রেনের ভেতরে জায়গা থাকলেও অনেককেই দেখা গেছে ছাদে চড়ে ঢাকা ছাড়তে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে এখনো উৎসবের আমেজ, কারণ অনেকেই এখনো গ্রামের বাড়িতে। প্রথম কর্মদিবসে রাজধানীর চিত্র জানাতে বিজয় সরণি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাফিয়াজ রাসনা। রাসনা, প্রথম কর্মদিবসে রাজধানীর চিত্র কেমন দেখছেন? এর আগেও আপনি জানিয়েছেন 2টি পয়েন্ট থেকে, তো বিজয় সরণিতে কি অবস্থা? সকাল থেকে যেমনটি দেখাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন এলাকা আমি ঘুরে বেরিয়েছি, কাউরান বাজার, বাংলা মোটর, শাহবাগ, এমনকি মতিঝিল এলাকা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে রাজধানীর চিরাচরিত রূপ যেটা আমরা দেখে থাকি, প্রতিদিনের ভোগান্তি, যানজটের চিত্র যেটা আমরা দেখে থাকি, সেটি কিন্তু আসলে একেবারেই নেই। আজকে ঈদের 3য় দিন এবং সেই সঙ্গে প্রথম কর্মদিবস হওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত আমরা রাজধানীর প্রতিদিনের যে চিত্র দেখে থাকি সেটি কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বিজয় সরণি এলাকায়। সেই জায়গাটায় কিন্তু আমরা দেখি যে ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে এবং যারা যাত্রী রয়েছেন, যারা কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বা ঘরে ফেরার উদ্দেশ্যে বের হন এবং অন্যান্য কাজে যারা বের হন তাদেরকেও কিন্তু আমরা দেখি যে এইখানে ঘন্টার পর ঘন্টা এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি সিগন্যালে প্রতিটি গাড়িকে, যেগুলো গণপরিবহন রয়েছে, প্রাইভেট গাড়ি রয়েছে, সেগুলো সবগুলোকেই কিন্তু আমরা দেখি যে এখানে প্রায়
প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো এই সিগন্যালগুলোতে দাঁড়িয়ে থাকতে হয়। সেই তুলনায় আজকে কিন্তু একেবারেই উল্টো চিত্র। এখন পর্যন্ত রাজধানীর ঢাকা শহরে এখন পর্যন্ত আমরা সেই ভিড়, এখন পর্যন্ত সেই ভোগান্তি, এখন পর্যন্ত সেই যানজট কিন্তু আমরা দেখতে পাইনি। যারা যাত্রী রয়েছেন তারা বা যারা ঢাকা রাজধানীবাসী রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যে চিত্র আমরা ঢাকার দেখছি এই ধরনের যানজট মুক্ত রাখার জন্য যারা আমাদের ট্রাফিক সদস্যরা রয়েছেন এবং যানজটের যে সেকশনটি রয়েছে সেখানে যারা কাজ করছেন সেই সব সদস্যদেরকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে, তবেই রাজধানীকে যানজট মুক্ত করতে পারবো। আমরা একটু দেখাতে চাই যে এই ঈদের ফাঁকে কিন্তু বিনোদন কেন্দ্রে ভিড় জমে উঠেছে। এমনিতে রাজধানীবাসী সচরাচর বিনোদন কেন্দ্রে যাওয়ার সময় পান না, শুধুমাত্র এই ঈদের ছুটিতেই বিনোদন কেন্দ্রগুলোতে আসলে ভিড় জমে ওঠে। এখানে নব থিয়েটারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দেখছেন যে অনেক লম্বা লাইন কিন্তু এখানে রয়েছে। এখানে যারা এসেছেন এই নব থিয়েটারে তারা কিন্তু বিশাল লম্বা লাইন নিয়ে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে টিকিট কাটতে হচ্ছে এবং তারপরেই তারা এর ভিতরে ঢুকতে পারবেন। আসলে যারা কর্মজীবী মানুষ রয়েছেন এবং রাজধানীবাসী রয়েছেন ঈদের ছুটি ছাড়া কিন্তু আসলে তেমন একটা ছুটি মেলে না তাদের পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে, প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরতে বেড়ানোর বা ঘুরতে যাওয়ার যে সময়টি সেটি কিন্তু আসলে সচরাচর মেলে না। সুতরাং এই ঈদের ছুটিতেই কিন্তু তারা আসলে প্রিয়জন নিয়ে, পরিবার পরিজন নিয়ে যারা দেশের বাড়িতে চলে গিয়েছেন, গ্রামের বাড়িতে চলে গিয়েছেন ঈদ করতে তারা চলে গিয়েছেন। কিন্তু যারা রাজধানীতে রয়েছেন দেখা যাচ্ছে কর্মের প্রয়োজনে বা রাজধানীবাসী যারা রয়েছেন যারা যেতে পারেননি, টিকিট কাটতে পারেননি, যারা রয়েছেন রাজধানীতে তারা কিন্তু একটু আনন্দের জন্য, একটু বিনোদনের জন্য প্রিয়জন নিয়ে, পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে বেরিয়েছেন এবং এই নব থিয়েটারে এসেছেন তারা। আমরা আরও দেখাতে চাই যে এখানে যে বিজয় সরণি থেকে মানিক মিয়া এভিনিউতে এবং এখানে বিজয় সরণি থেকে ফার্মগেট, বিজয় সরণি থেকে তেজগাঁ যে এলাকা রয়েছে সবগুলো রাস্তায় কিন্তু একদম ফাঁকা চিত্র আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন এলাকাগুলোতে। আফরিন, আমরা দেখাতে চাই যে আসলে রাজধানীর এই যে যানজট, এই যে ভোগান্তি, এই চিত্র কিন্তু আরও দেখতে রাজধানীর যে পরিচিত রূপ রয়েছে সেটি আমরা পেতে কিন্তু আরও আসলে 2 থেকে 3টা দিন সময় লেগে যাবে। আমরা প্রতিদিন যে রাজধানীর ভোগান্তি, যানজটের চিত্র আমরা দেখে থাকি, তো সেই পর্যন্ত আসলে রাজধানী ফাঁকা। ঢাকাতে যতটা সম্ভব আসলে যারা স্বস্তিতে যারা যাত্রা করছেন তারা স্বস্তিতে আছেন। রাফসিন, বিজয় সরণি থেকে এখন পর্যন্ত ঈদের ফাঁকা ঢাকা নিয়ে আমার কাছে সবশেষ সংবাদ।